হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমারি টেট। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি কি আলোচনা করতে চলেছি তোমরা কিন্তু ইতিমধ্যে থাম্বনেল থেকেই মোটামুটি একটা ধারণা পেয়ে গেছো। তো হ্যাঁ, আমি এই ভিডিওতে এনআইওএস যে ক্যান্ডিডেট রয়েছে তো তাদের কিন্তু খুব ভালো খবর ইতিমধ্যে পাওয়া যাচ্ছে। তো সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। তো অবশ্য এই যে ভালো খবর, তো এটা কিন্তু প্রথম পাওয়া গিয়েছিল 10 ডিসেম্বর 2024, অর্থাৎ আগের বছরেই। তো সেই যে ভালো খবর বা সেই ভালো দিন, সুপ্রিম কোর্টের ওই যে রিভিউ পিটিশন ফাইল করার পরে যেটা এসেছিল, তো সেই যে ভালো খবর, তো সেই ভালো খবরের পথ, মানে সেটা একদম গন্তব্যস্থলে পৌঁছানোর যে পথ, তো সেটা কিন্তু আরও কিছুটা প্রশস্ত হলো সুপ্রিম কোর্টে আরও একটা জাজমেন্টের মধ্য দিয়ে। তো কী সেই বিষয়, এমনকি এই যে 9533-এর যে প্যানেল আমাদের পশ্চিমবঙ্গে 2022-এর রিক্রুটমেন্টে, তো সেখানে অবশ্যই যে এনআইওএস, তো তাদেরকে কিন্তু সুযোগ দিতে হবে এবং তাদেরকে কিভাবে কি করতে পারে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। অবশ্যই শেষ পর্যন্ত শুনবে। তো দেখো, তো প্রথমে আমি যেটা বলবো, তো আমরা এটা জানি, তো আমাদের রাজ্যের কথা যদি বলি, 2022-এর যে রিক্রুটমেন্ট সেখানে শুরু হয়, এনআইওএসরাও কিন্তু প্রথমে পার্টিসিপেট করে। তবে আনফর্চুনেটলি একেবারে শেষের দিকে এসে সুপ্রিম কোর্টের একটা রায় আসে যে সেখান থেকে মোটামুটি এনআইওএস যে এলিজিবল না, তো সেই বিষয়টা কিন্তু এক প্রকার ঘোষণা হয়। তো যাই হোক, তো তারপর থেকে এনআইওএসকে বাদ দিয়েই 2022-এর যে প্যানেল, 9533-এর প্যানেল, তো সেই প্যানেলটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তারা পাবলিশ করে দেয়। তো যাই হোক, তো এই যে এনআইওএসের যে বিষয়, তো সেটাকে আবার একটা ক্লারিফিকেশন চেয়ে আবার রিভিউ পিটিশন কিন্তু ফাইল করা হয় এনআইওএস ক্যান্ডিডেটদের পক্ষ থেকে। তো এই যে গত জানুয়ারি মাসে, ডিসেম্বর, তো ডিসেম্বর মাসের 10 তারিখে, তো এই ডিসেম্বর মাসের 10 তারিখে একটা বেশ গুরুত্বপূর্ণ একটা রায় কিন্তু এসেছে। তো সেখানে যেটা বলা হচ্ছে যে এনআইওএস অর্থাৎ 18 মাসের যে ডিএলএড কোর্স, তো সেটা বৈধ এবং তারা সব প্রকার যে রিক্রুটমেন্ট, তো তারা সেখানে কিন্তু পার্টিসিপেট করতে পারবে। তো এই বিষয়টা কিন্তু ইতিমধ্যে সুপ্রিম কোর্ট থেকে ঘোষণা করা হয়েছে। তো এইটাকে এই যে রায়, তো এই রায়টাকে হাতিয়ার করেই আমাদের রাজ্যের ক্ষেত্রে যেমন 2022-এ রিক্রুটমেন্ট হয়েছিল, সিমিলারলি বিহারেও কিন্তু একটা রিক্রুটমেন্ট হয়েছিল। তো সেখানে একই রকমভাবে আমাদের পশ্চিমবঙ্গের মতোই এনআইওএস ডিএলএডদেরকে কিন্তু বাদ দেওয়া হয়েছিল প্রথমে। তো পরবর্তীকালে যখন আবার এই যে 10 ডিসেম্বর যে রায়টা আসে, তো এখানে কিন্তু বিষয়টা আরও পরিষ্কার হয়ে যায় যে ক্লারিফিকেশন রায়টা আসার পরে যে এনআইওএস ডিএলএড তারা কিন্তু যোগ্য। তো সেই মতো এনআইওএস ডিএলএড, তো তাদেরকে কিন্তু আবার বিহার সরকার ইনক্লুড করে। যারা এর আগে যেসব এনআইওএস ক্যান্ডিডেটকে বাদ দিয়েছিল, তো তাদেরকে কিন্তু পুনরায় আবার এই যে প্যানেলে কিন্তু আবার ইনক্লুড করে তাদের যে মেরিট হিসাবে। তো যাই হোক, তো সেই কারণেই বলছি, তো এইটা কিন্তু অবশ্যই একটা বেশ গুরুত্বপূর্ণ একটা রায় যেটা বের হয়েছে, বা বিহার সরকার এনআইওএস যারা রয়েছে, তো তাদেরকে কিন্তু আবার আগে শুরু হওয়া যে রিক্রুটমেন্ট সেখানে কিন্তু আবার পার্টিসিপেট করিয়েছে। তো এটা অবশ্যই একটা পজিটিভ দিক। তো আমি ওইটাকে ধরেই বিহারের যে একটা বড় জয় বিহারের এনআইওএস ক্যান্ডিডেটদের, যেটা সুপ্রিম কোর্টের হাত ধরে যেটা এসেছে, তো সেই রেফারেন্সটাকে আমি টেনেই এবার আমি আমাদের রাজ্যের ক্ষেত্রে যেটা বলতে চাই, 2022 যে রিক্রুটমেন্ট, তো সেটা তো ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে। 9533-এর একটা প্যানেল ইতিমধ্যে বের হয়ে গেছে। তো এবার এখানেও কিন্তু এই যে এনআইওএস যে ক্যান্ডিডেট, তো তারা আমাদের যে 9533-এর যে প্যানেলটা রয়েছে, তো এই প্যানেলে ঢুকতে পারবে কি না, তো সেই বিষয়ে কিন্তু একটা কৌশিক দাসের একটা এসএলপি, তো সেটা কিন্তু ইতিমধ্যে সুপ্রিম কোর্টে কিন্তু ফাইল করা আছে। তো এর আগেও শুনানি হয়েছিল। তো আবার আগামী 19 তারিখে এই শুনানির কিন্তু আবার যে ডেট, সেটা কিন্তু আবার ধার্য হয়েছে। তো আশা করা যায় এই 19 তারিখেই কিন্তু একেবারে একটা জাজমেন্ট চলে আসবে যে এই প্যানেলে, 9533-এর প্যানেলে এনআইওএস যে ক্যান্ডিডেট যারা রয়েছে, তো তারা পার্টিসিপেট করতে পারবে কিনা। তো দেখো, তো বিহারের ক্ষেত্রেও কিন্তু সেটা ঘটেছে, বিহারের ক্ষেত্রে কিন্তু পার্টিসিপেট করতে পারলো। তো সেই দিক থেকে দেখা যায়, তো সেই দিক থেকে দেখতে গেলে আমাদের ক্ষেত্রেও এই 9533-এর যে প্যানেল, তো এখানেও কিন্তু একই রকমভাবে, বিহারের মতো একই রকমভাবে এখানেও কিন্তু পার্টিসিপেট করতে পারবে। তো দেখো, এবার এখানে আরেকটা কথা, আচ্ছা এই প্রসঙ্গে আরেকটা কথা আমি বলবো। তো এই যে প্রথমবার এনআইওএস যে ইনভ্যালিড, এই রায়টা যখন এসেছিল, তো সেটা কিন্তু ওই রায়টা আসার পরে
যেহেতু প্যানেলটা বের হয়েছিল এবং পরবর্তীকালে যখন আবার ক্ল্যারিফিকেশন যে মামলা, তো সেখানে যখন আবার একটা রায় আসে, তো সেই রায়ে কিন্তু উল্লেখ করা হয় যে NIOS এরা যে মানে এলিজিবল। তো এটা কিন্তু এর আগে যে রায় এসেছিলো, অর্থাৎ 2023-এর খুব সম্ভবত নভেম্বরের দিকে, অক্টোবর নভেম্বরের দিকে, তো তখন থেকে কিন্তু রায়টা কার্যকরী হবে। এই যে বিষয়টা, তো এটা কিন্তু 10 তারিখের যে ক্ল্যারিফিকেশন যে রায় এসেছে, জাজমেন্ট, তো সেখানে কিন্তু এটা উল্লেখ আছে। তো এটা উল্লেখ থাকাই যেহেতু তারপরেই, অর্থাৎ প্রথমবার যে মানে NIOSকে ইনভ্যালিড করা হয়েছিল, তো তারপরেই যেহেতু প্যানেলটা বের হয়েছে 9533-এর প্যানেলটা 2024-এ বের হলো। তো যাই হোক, তো সেই কারণে সেই কারণেই NIOS ক্যান্ডিডেট তারা কিন্তু বৈধ, যেহেতু তা মানে প্যানেল বেরোনোর অনেক আগে থেকেই অ্যাকচুয়ালি তারা বৈধ হয়ে যাচ্ছে ক্লারিফিকেশন মামলায়। তো সেই দিক থেকে দাঁড়িয়ে তখন থেকেই যেহেতু সেই 2023-এর প্রথমবার যখন NIOS ইনভ্যালিড হয়েছিল, তখন থেকেই যেহেতু NIOS ভ্যালিড হয়ে যাচ্ছে, তাহলে হিসাব অনুযায়ী যে প্যানেল, তো এই প্যানেলে তো ভালোভাবেই NIOS যোগ্য, এই বিষয়টা কিন্তু চলে আসছে। তাহলে এখন বড় প্রশ্ন যেটা রয়েছে সেটা হলো 9533 প্যানেলে, তো প্যানেলটি ইতিমধ্যে তো রিক্রুটমেন্ট কমপ্লিট। তাহলে রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে গেলে, তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি এই যে NIOS ক্যান্ডিডেট নতুন করে যদি প্যানেলে ঢোকে, তাহলে সেই ক্ষেত্রে যারা ইতিমধ্যে প্যানেলে আসে তাহলে তাদের কী হবে? এইটা কিন্তু এখন লাখ টাকার একটা প্রশ্ন। তো দেখো, এটুকু আমি বলতে পারি, যারা ইতিমধ্যে চাকরি পেয়ে গেছে, তো তাদের কিন্তু কোনো দোষ নেই, পর্ষদ তাদেরকে রিক্রুট করেছে নিয়ম অনুযায়ী। এবার তো সেই ক্ষেত্রে তো তখন অবশ্য পরিস্থিতি যেরকম ছিল, পর্ষদের মতো সেইভাবে কাজ করেছে, তখন বিষয়টা হয়তো মানে ভ্যালিড ছিল, তখন কোনো সমস্যা দেখা যায়নি। তবে এখন যেহেতু জাজমেন্টটা একটু আবার চলে আসলো একরকম, তো এই মুহূর্তে দাঁড়িয়ে যারা প্যানেলে রয়েছে, তো তাদের আশা করছি গায়ে কিন্তু কোনো প্রকার আঁচ লাগবে না। এই যে মামলার যে আঁচ, তো সেটা আশা করছি লাগবে না। এখন NIOS ক্যান্ডিডেট যারা রয়েছে তাদেরকে পর্ষদ কীভাবে নিয়োগ দেবে, আলাদা প্যানেল করবে না কী করবে, সেটা কিন্তু পুরোপুরিভাবে পর্ষদের উপরে নির্ভর করছে। তো এটা নিয়ে যারা প্যানেলে রয়েছে, তো তাদের কিন্তু আমার মনে হয় খুব বেশি প্যানিক করার সেরকম কোনো দরকার নেই। তো যাই হোক, তো এই যে বিষয়গুলো রয়েছে, তো আর সবথেকে আরও বেশি বিষয়টা ক্লিয়ার হবে সেটা হলো 19 তারিখে, এই 19শে ফেব্রুয়ারি এই মামলাটা শুনানি রয়েছে। তো দেখা যাক সেদিন কী হয়। তো এটুকু আমি বলবো, 9533-এর যে প্যানেল, সেটা অবশ্যই অক্ষত থাক, কারণ এখানে যারা রিক্রুট পেয়েছে, তো তারাও কিন্তু কোনো প্রকার মানে কোনো প্রকার অবৈধভাবে বা মানে গায়ের জোর দেখিয়ে কোনো কিছু হয়নি। পর্ষদ কিন্তু স্বেচ্ছাই এটা করেছে। পর্ষদ সুপ্রিম কোর্টের অর্ডারে পর্ষদ কিন্তু প্যানেল বের করেছে। তাই এটা আশা করছি কোনো সমস্যা হবে না। এবার যারা NIOS ঢুকবে, এবং সেখানেও একটা কাট অফের বিষয় আসবে, লাস্ট কাট অফ রয়েছে, তো সেখানেও যারা কাট অফ ক্লিয়ার করতে পারবে, যেসব ক্যান্ডিডেট, যেসব NIOS ক্যান্ডিডেট, অবশ্যই আশা করছি তাদেরকে নিয়ে পর্ষদ কিন্তু একটা আলাদা প্যানেল তৈরি করবে এবং তাদেরকে নিয়োগ দেবে। তো যাই হোক, তো এই হলো বিষয় ছিল। তো শেষমেশ অবশ্যই NIOS বৈধ হলো, তবে বৈধ NIOS নিয়োগ পাক, এটাই বলতে চাইব। ধন্যবাদ।